আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। শুরু করছি আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা লেকচার 5, অর্থাৎ এটা আমরা টাইম ট্রাভেল বা টাইম ডিলেশন বা কাল দীর্ঘায়ন পার্টের সেকেন্ড পার্ট। সো আমি ফার্স্ট পার্ট ইকুয়েশন দেখাইছিলাম কিভাবে আমরা কাল দীর্ঘায়ন এটা একটা থট এক্সপেরিমেন্টের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি, দুটো রকেট নিয়ে দেখাচ্ছিলাম। সো এখানে আমরা দেখাবো যে শুরুতেই একটা মুভির চিত্র দেখাচ্ছি। এটা হচ্ছে একটা ইন্টারস্টেলার মুভি। বলা হয় পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, যারা ইন্টারস্টেলার মুভিটা ভালোবাসে আর একটা ইন্টারস্টেলার মুভির লিঙ্ক পায় না, এরকম টাইপের। মানে দেয়ার আর টু টাইপস অফ পিপল ইন দিস ওয়ার্ল্ড হু লাভ ইন্টারস্টেলার, হু হ্যাভন্ট ফাউন্ড লিঙ্ক অফ ইন্টারস্টেলার। সো বলা হয় এই পৃথিবীতে দুই ধরনের ব্যক্তি আছে বা দুই ধরনের, যারা ইন্টারস্টেলার মুভিটা খুব ভালোবাসে আর একটা ইন্টারস্টেলার মুভিটার লিঙ্ক এখনো পায় নাই। সো আমি প্রথমে এই লাইনটা দিয়ে শুরু করছি, এই কারণে এটা একটা অসাধারণ মুভি। এখানে তোমরা দেখবা বাবার চেয়ে সন্তানের বয়স বেড়ে যায়। যেমন দেখো এখানে একটা জিনিস দেখো, যেমন এখানে এই যে যিনি নায়ক সিনেমার, উনি দেখা যাচ্ছে যে ওনার একদম বৃদ্ধা মহিলার সাথে কথা বলছে মনে হচ্ছে। অ্যাকচুয়ালি এটা ছিল ওনার এক সন্তান। সো উনি একটা গ্রহেতে গিয়েছিল। তো গ্রহেতে গিয়ে দেখা গেল ওই গ্রহটা একটা ব্ল্যাক হোলের পাশে অবস্থিত। ওই গ্রহের একদিন অতিবাহিত হতে পৃথিবীতে তখন 7 বছর সময় অতিবাহিত হয়ে যায়। টাইম ট্রাভেল ঘটনাটা ঘটে। তখন উনি যখন ওইখান থেকে যখন পৃথিবীতে ব্যাক করে, তখন দেখা যায় যে ওনার বাচ্চা, ওনার বেবিটার বয়স ওনার চেয়ে বেশি হয়ে যায়। তোমরা যদি এই চিত্রটা একটু দেখো, এই সিনারিওটা খুব চমৎকার একটা ব্যাপার। সো দেখো ওনার বয়সটা অনেক বেশি মনে হচ্ছে। সো সিনেমার শুরুতে আমি দেখাই, সিনেমার শুরুতে ছিল এরকম, ওনার বেবিটা ছিল এরকম। উনি একটা ভুট্টা খেতে সামনে একটা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। দেখো মানে প্রথম ওনার বাচ্চার বয়সটা অনেক কম ছিল, কিন্তু দেখো উনি পৃথিবীতে ব্যাক করার সময় ওনার বয়স প্রায় কাছাকাছি ছিল, কিন্তু ওনার বয়স কি হয়ে গেল, হ্যাঁ বেড়ে গেল। মানে ওনার বেবির বয়সটা অনেক বেড়ে গেল, তাই না? পৃথিবীতে আসার পর দেখা গেলো উনি ঠিকই ইয়াং আছে, কিন্তু ওনার বেবি বয়স্ক হয়ে গেছে। ঠিক আছে। সো এই জিনিসটা কীভাবে ব্যাখ্যা করবা, বা এখানে আমরা যে জিনিসটা জিনিসটা বলি, সময় জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি আইনস্টাইনের ভাষায় সময় হচ্ছে নদীর মতো। এক এক জায়গায় সময় এক এক রকমভাবে প্রবাহিত হয়। এক এক জায়গায় সময় এক এক রকমভাবে প্রবাহিত হয় বলতে সময়ের গতি, প্রবাহের যেটা রেট বা আমরা হার বলি, সেটা জগতের এক জায়গায় এক এক রকম। আমরা বলি যেমন প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট আমাদের জন্য সমান। হ্যাঁ, আমাদের জন্য আমরা যে সময় 1 সেকেন্ড বলি বা 1 মিনিট বলি, সেটা লেন্থ বা তোমার দৈর্ঘ্যটা সমান সব জায়গায়। হ্যাঁ, মনে করো 1 সেকেন্ড আমাদের পৃথিবীতে তুমি যেই জায়গায় মাপো না কেন, তুমি যেই শহরে থাকো, ঘড়ির চলার যে রেট সেটা কিন্তু সমান। হ্যাঁ, আমরা কিন্তু সেটা কোথাও স্পিডে কোথাও স্লোলি সেরকম হয় না। হ্যাঁ, পৃথিবীর এক এক জায়গায় সময় এক এক রকম, তবে সময় প্রবাহ এক এক সময় এক এক রকম হবে না। পৃথিবীতে আমরা সবসময় একই রকম সময় মেজার করি। তবে আইনস্টাইন বললো যে সময়টা কিন্তু কীরকম নয়, সময়টা কিন্তু কনস্ট্যান্ট নয়। সময়টা দুইটা কারণে সময় কী হতে পারে, চেঞ্জ হতে পারে। অর্থাৎ সময় বা টাইম সেটা কিন্তু স্লো হবে দুইটা কারণে, চেঞ্জ হবে দুইটা কারণে। একটা হচ্ছে গ্র্যাভিটি আর একটা হচ্ছে কি ভেলোসিটি অফ স্পেসশিপ, বা যে কাঠামোতে আছে সেটার ব্যাগের সাপেক্ষে। দুইটা জিনিসের কারণে সময় পরিবর্তিত হতে পারে। আমি আবার বলছি, একটা হচ্ছে অবশ্যই ব্যাগের জন্য আর একটা হচ্ছে কি গ্র্যাভিটির জন্য। তো ব্যাগের জন্য কীরকমভাবে তোমার টাইমটা স্লো হয়ে যায়, সেটা আমি তোমাদের ইকুয়েশন দেখাইছি। তারপরে একটু দেখো সেটা কীভাবে করবো আমরা। দেখো একটু, দুইটা কারণে গ্র্যাভিটি কী হবে, টাইম চেঞ্জ হবে। একটা হচ্ছে কি স্ট্রং গ্র্যাভিটেশনাল ফিল্ড, আরটা হচ্ছে কি দেখো, মনে করো এখানে একটা থট এক্সপেরিমেন্ট দেখানো হচ্ছে। একটা স্পেসশিপ থেকে যদি তুমি একটা বুলেট বা যদি তোমার আলোর কণা নিক্ষেপ করো বা এটা তোমার লেজার নিক্ষেপ করো, তাহলে কেমন হবে? পৃথিবীতে থাকা অবজারভার কিন্তু দেখবে, সে কিন্তু মেজার করবে আলোর ব্যাগটা 3 লাখ কিলোমিটার, অর্থাৎ আলো 3 লাখ কিলোমিটার বেগে আসছে। কিন্তু আমাদের কাছে কীরকম মনে হবে? দেখো এখান থেকে কোনো ব্যক্তি যদি কোনো একটা আলোর একটা লেজার রশ্মি যদি নিক্ষেপ করে, তাহলে কিন্তু আমাদের কাছে মনে হবে স্বাভাবিক যেটা অবজারভেশন, আমাদের কাছে অবজারভেশনটা মনে হবে এরকম যে, মনে করো রকেটের ব্যাগ হচ্ছে বি, আলোর ব্যাগ হচ্ছে কি সি, যেহেতু এদিকে আসছে। সো আমাদের কাছে মনে হবে যে নিশ্চয়ই এটার সাথে কোনো কিছু যুক্ত হয়েছে। আমাদের কাছে মনে হইতে পারতো যে স্বাভাবিক ক্যালকুলেশন কি বলে, স্বাভাবিক ক্যালকুলেশন হচ্ছে সি প্লাস বি। অর্থাৎ ধরো একটা রকেটের ব্যাগ যদি 1 সেকেন্ডে 50,000 কিলোমিটার হয়, 50,000 কিলোমিটার হয়, 50,000 কিলোমিটার পার সেকেন্ড হয়, কথার কথা। আর আলোর ব্যাগ যদি তোমার 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার হয়, 3 × 10⁸ ms ইনভার্স 1 হয়, তাহলে কিন্তু আমাদের স্বাভাবিক ক্যালকুলেশন যেটা বলে সেটা হচ্ছে কি, এই স্পেসশিপের থেকে যে লাইটটা নিক্ষেপ করলাম, তাহলে সেটার ব্যাগ হওয়া উচিত ছিল নিউটনিয়ান পদার্থবিজ্ঞান অনুসারে, সেটা হচ্ছে সি প্লাস বি। অর্থাৎ স্পেসশিপের ব্যাগ প্লাস
আলুর ব্যাগ হওয়ার কথা ছিল, কিন্তু আইনস্টাইন বলছে কি তাহলে এটা কখনো পসিবল না, অর্থাৎ এই ক্ষেত্রে আলু সবসময় 3 লাখ কিলোমিটার হবে, অর্থাৎ কোনো পর্যবেক্ষক আলুর ব্যাগকে বাড়াতে পারবে না, কমাতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে কোন ঘটনা ঘটবে? বলা হচ্ছে আলু যে 3 লাখ কিলোমিটার হবে সব সময়, সেটা রাখার জন্য কি হতে হবে, এই নীতিটা যদি তোমার ঠিক রাখতে হয় তাহলে কি করতে হবে, আলুর টাইম স্লো হতে হবে। টাইম স্লো হতে হবে বলতে বেসিক্যালি বোঝায় যে আমরা বলেছিলাম যে আইনস্টাইনের যে প্রথম স্বীকার্য এবং দ্বিতীয় স্বীকার্য কি বলছিলাম যে সকল মাধ্যমে আলুর বেগ সেম, শূন্য স্থানে সকল স্থানে, শূন্য মাধ্যমে সকল স্থানে আলুর বেগ কি সেম, অর্থাৎ তুমি আলুর বেগকে বাড়াতে পারবে না, কমাতেও পারবে না। যেমন আমরা এই এক্সপেরিমেন্ট এখানে দেখাই, খেয়াল করো, এটা নিয়ে একটা সুন্দর একটা এক্সপেরিমেন্ট আমি দেখাইছি। এখানে ধরো এখানে একটা কি জিনিস খেয়াল করো, এখানে একটা স্পেসশিপ আছে আর এখানে পৃথিবী, ঠিক আছে। এখন দুজনেই স্থির মনে করো, এখন স্পেসশিপ যদি এদিকে মুভ করে তাহলে কিন্তু আমাদের বোঝার কোনো সুযোগ নাই যে পৃথিবী গতিশীল নাকি স্পেসশিপ গতিশীল, সেটা বোঝার কোনো সুযোগ নেই। স্পেসশিপে থাকা ব্যক্তির কাছে মনে হবে পৃথিবী গতিশীল, আর পৃথিবীতে থাকা ব্যক্তির কাছে মনে হবে স্পেসশিপ গতিশীল, এটাই সঠিক। হ্যাঁ, আমি আবার বলছি, স্পেসশিপে থাকা ব্যক্তির কাছে মনে হবে পৃথিবী ব্যাক করতেছে এদিকে গতিশীল, আর পৃথিবীতে থাকা ব্যক্তির কাছে মনে হবে স্পেসশিপটা গতিশীল। এখন এই স্পেসশিপ থেকে যদি তুমি একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করো বা তুমি এভাবে যদি নিক্ষেপ করো, তাহলে স্পেসশিপের ব্যাগ যদি অনেক বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মনে হবে কি এই বস্তুর ব্যাগ পৃথিবীতে থাকা ব্যক্তির কাছে মনে হবে কি এই স্পেসশিপে যে ঘটনা ঘটছে সেটা হবে কি আমাদের সাপেক্ষে, অর্থাৎ পৃথিবীতে থাকা ব্যক্তির কাছে মনে হবে এই বলটা খুব স্পিডে যাচ্ছে এবং সেই বলের ব্যাগটা হচ্ছে কি স্পেসশিপের ব্যাগ প্লাস এই বলের ব্যাগ। কিন্তু স্পেসশিপে থাকা ব্যক্তির কাছে কখনো এরকম কোনো ঘটনা ফিল হবে না, তার কাছে মনে হবে বলটা স্বাভাবিকভাবে গেছে, ঠিক আছে। সো এখন আমরা যে কথা অর্থাৎ একই ঘটনা দুইজন পর্যবেক্ষকের সাপেক্ষে সব সময় ভিন্ন হবে, ঠিক আছে। একই ঘটনা দুইজন পর্যবেক্ষকের সাপেক্ষে সব সময় কি হবে, ভিন্ন হবে। এখন তুমি যদি এখান থেকে স্পেসশিপে কি করো, বল নিক্ষেপ না করে যদি লেজার নিক্ষেপ করো বা আলু নিক্ষেপ করো, তখন সেক্ষেত্রে ঘটনাটা কীরকম হবে, তার কাছে স্পেসশিপে থাকা ব্যক্তির কাছে সবসময় মনে হবে আলোটা স্বাভাবিকভাবে গেছে। হ্যাঁ, তাহলে কিন্তু দেখো বাট আমরা যারা পৃথিবীতে থাকবো তাদের কাছে কিন্তু এরকম মনে হবে না, যদি আলুর ব্যাগটা সবসময় 3 লাখ কিলোমিটার ব্যাগে মুভ করবে। আমি যদি তোমাদের এই এক্সপেরিমেন্টে দেখাই, চমৎকার একটা এক্সপেরিমেন্ট দেখো, এখানে যদি আমরা কোনো ব্যক্তি যদি কি করে একটা টর্চ লাইট মারে, দুদিকে এই টর্চ লাইটটা মারে, সেক্ষেত্রে কোন ঘটনা ঘটবে একটু খেয়াল করো। সেক্ষেত্রে কোন ঘটনা ঘটবে, মনে করো এখান থেকে একটা টর্চ লাইট নিক্ষেপ করলাম, তো টর্চ লাইট নিক্ষেপ করলে কি হয়, টর্চ লাইটের আলো নিক্ষেপ করলো, অ্যাকচুয়ালি টর্চ লাইট নিক্ষেপ করবে না, বা তোমার লেজার নিক্ষেপ করছো, পৃথিবীতে থাকা ব্যক্তির কাছে মনে হবে কি এদিকে যে স্পেসশিপটা যাচ্ছে, সো স্পেসশিপটা এদিকে মুভ করছে, স্পেসশিপটা এদিকে মুভ করছে। সো আমাদের কাছে যেটা অবজার্ভ হবে সেটা হচ্ছে কি এরকম, যেহেতু স্পেসশিপ এদিকে যাচ্ছে, সো স্পেসশিপ এদিকে যাচ্ছে। সো আমি একটু করে পজ করে দিয়ে কথাটা বলি এভাবে, একটু দেখো, তাহলে দেখো আমি একটু করে হালকা পজ করে দিচ্ছি, খেয়াল করো, ইয়েস। তাহলে দেখো আমাদের কাছে কি মনে হবে, যেহেতু স্পেসশিপটা এদিকে যাচ্ছে বি ব্যাগে, সো আলোর ব্যাগ হচ্ছে কি সি, আলোর ব্যাগ হচ্ছে কি সি, তাহলে আমাদের কাছে মনে হবে এদিকে স্পেসশিপের ব্যাগটা হচ্ছে কি, আলোর ব্যাগটা হচ্ছে কি সি প্লাস বি, এবং এদিকে হচ্ছে কত সি মাইনাস বি, যেহেতু স্পেসশিপের বিপরীতে। কিন্তু আইনস্টাইন বলছে এইটা এরকম কোনো ঘটনা প্রকৃতপক্ষে হবে না, অর্থাৎ পর্যবেক্ষক আলোর ব্যাগকে বাড়াতে পারে না, পর্যবেক্ষক আলোর ব্যাগকে কমাতেও পারে না। তাহলে এই ঘটনা সংঘটনের জন্য আমাদের কি করতে হবে, বলা হচ্ছে এই ক্ষেত্রে টাইম নিজেই পরিবর্তিত হয়ে যাবে, টাইমটা নিজেই পরিবর্তিত হয়ে যাবে বলতে অ্যাকচুয়ালি বোঝাই যে খেয়াল করো, তখন ঘটনাটা হবে এরকম যে এখানে যদি মনে করো 12টা বাজে, তাহলে এই ক্ষেত্রে একটা ঘড়ি নাও, এটা তোমার কি হবে 13টা হবে, আর এদিকে হবে কত 12টা, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু টাইমটা কি হয়ে যাবে, স্লো হয়ে যাবে। বেসিক্যালি আমি যদি তোমাদের যদি বলি, অর্থাৎ পেছনের ঘড়িটা কিছুটা অতীত দেখাবে এবং সামনের ঘড়িটা কিছুটা ভবিষ্যৎ নির্দেশ করবে, মানে এরকম বেসিক্যালি বিষয়টা এরকম। সো স্বাভাবিকভাবে এখানে থাকা ব্যক্তির কাছে, অর্থাৎ স্পেসশিপে থাকা ব্যক্তির কাছে কিন্তু কখনো ভিন্ন মনে হবে না, তার কাছে মনে হবে ঠিক হইতে আছে সব কিছু, অর্থাৎ স্পেসশিপে থাকা ব্যক্তির কাছে কিন্তু তখন ঘটনাটা স্বাভাবিকভাবে মনে হবে যে লাইটটা এদিকে মারো বা এদিকে মারো, তাদের কোনো কি হবে না, পরিবর্তন হবে না, মানে তার কাছে ঘটনাটা স্বাভাবিক, তার কাছে তুমি এখানে 3টা ঘড়ি রাখো 3টা পজিশনে কোনো সমস্যা নাই, তার কাছে একই রকম সময় ফিল হবে। বাট আমরা যারা পৃথিবীতে আছি তাদের জন্য কিন্তু এই ঘটনাটা একই রকম হবে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য ভিন্ন ভিন্ন সময় পরিলক্ষিত হবে। মনে হবে সামনে যে ব্যক্তিটা থাকবে সে একটু ভবিষ্যতে যাবে, আর পেছনে থাকা ব্যক্তি একটু অতীতে যাবে, এরকম মনে হবে। ধরো এটা 12টা হলে এটা প্রায় 11টা, এদিকে হচ্ছে 13টা, মানে এটা একটা থট এক্সপেরিমেন্ট। এটা আমরা বুঝি যে অ্যাকচুয়ালি
সময়টা কিন্তু এক এক রকমভাবে প্রবাহিত হয় না। একই ঘটনা দুজন পর্যবেক্ষকের সাপেক্ষে সবসময় কী হবে, ভিন্ন হবে। একই ঘটনা দুজন পর্যবেক্ষকের সাপেক্ষে সবসময় কী হবে, ভিন্ন হবে। ঠিক আছে, সো এই ঘটনাটাকে ব্যাখ্যা করতে হলে আমাদের কি করতে হয়, এই যে দেখো মনে করো এখানে স্পেসশিপের দুই প্রান্তে দুজন ব্যক্তি আছে, আমরা এখানে পৃথিবীতে থেকে যদি এই ঘটনাটা অবজার্ভ করি তখন আমাদের কাছে মনে হবে এই যে সামনের ব্যক্তিটা কিছুটা ইয়াং মনে হবে, পেছনের ব্যক্তিটা একটু বৃদ্ধ হয়ে গেছে মনে হবে। সো এই এক্সপেরিমেন্টার মাধ্যমে আমরা বুঝি যে অ্যাকচুয়ালি আমাদের জন্য পৃথিবীতে থাকা ব্যক্তির জন্য এখানে যে ঘটনাটা সংঘটিত হচ্ছে, এখান থেকে কোনো ব্যক্তি যদি আলো নিক্ষেপ করে এদিকে, তাহলে আমাদের কাছে স্বাভাবিক মনে হওয়ার কথা এদিকে আলোর ব্যাখ্যা হওয়ার কথা C+B, এদিকে যদি স্পেসশিপ এদিকে B বেগে যাচ্ছে তাহলে এদিকে হওয়ার কথা ছিল কত, যে এদিকে যে আলোটা আসছে বা লেজারটা আসছে সেটা C-B হওয়ার কথা। কিন্তু আইনস্টাইন বলছে যে এরকমভাবে কোনো ঘটনা প্রকৃতপক্ষে ঘটবে না। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু যেটা দেখো আমরা যেহেতু S=VT বলি, সো T ইকুয়াল হচ্ছে কত, S/B। সো যেহেতু বিটা বেশি মনে হচ্ছে তাহলে টাইমটা কি হয়ে যাবে, স্লো হয়ে যাবে। তাহলে এদিকের অবজারভেশন, আমাদের স্বাভাবিক অবজারভেশনটা হচ্ছে কীরকম, এদিকে হওয়ার কথা ছিল কত, C+B। তাহলে এদিকে এটা যদি ম্যাক্সিমাম সাইন ডিনোট করছে, সো এটা হবে মিনিমাম, এটা টাইম কম লাগবে। আই মিন সেক্ষেত্রে এদিকে কিন্তু কি হয়ে যাবে, টাইমটা স্লো হয়ে যাবে। এদিকে টাইমটা কি হয়ে যাবে, স্লো হয়ে যাবে। সো স্লো হয়ে যাবে মানে হচ্ছে কি এখানে কিন্তু ফিউচার কি করবে, নির্দেশ করবে। তো এখানে যদি কোনো ঘড়ি যদি এরকম হয় 12টা কাউন্ট করো তাহলে এদিকে হবে অনেকটা 11টার মতো, আর এদিকে হবে 13টার মতো। ঠিক আছে, অর্থাৎ এদিকে একটু ফাস্ট, এদিকে একটা ফিউচার ডিনোট করবে। কথা বুঝতে পারলাম? সো যেহেতু এদিকে সি মিনিমাম, সো এখানে এটা ম্যাক্সিমাম মিনস এটা মিনিমাম। সো এটা যেহেতু মিনিমাম হবে, এটার ক্ষেত্রে এটা মিনিমাম হলে এটা ম্যাক্সিমাম হবে। সো তখন কিন্তু সময় বেশি লাগবে, অর্থাৎ সেই এদিকে কিন্তু কি হয়ে যাবে, ফাস্ট হয়ে যাবে। আই মিন সেক্ষেত্রে কিন্তু তার কাছে মনে হবে একটু অতীতে গেছে মনে হবে, আর এদিকে একটু ফিউচার গেছে মনে হবে। তাহলে আমরা বেসিক্যালি যেটা বলি সেটা হচ্ছে কি দুইটা কারণে টাইম স্লো হয়। তাহলে মনে রাখবে একটা কারণ হচ্ছে কি আলোর বেগের কাছাকাছি বেগে গেলে টাইমটা তখন কি হয়ে যাবে, স্লো হয়ে যাবে। অর্থাৎ দুইটি ঘটনা তখন দুজন পর্যবেক্ষকের সাপেক্ষে ভিন্ন হবে। ঠিক আছে, সো এখন খেয়াল করো আমরা যেই ঘটনাটা বলি, আচ্ছা সো এখান থেকে আমরা মোটামুটি ধারণা করতে পারি, ওকে ফাইন। সো আমি এটার আরেকটু ব্যাখ্যা দিই, সেটা হচ্ছে এরকম যে একই ঘটনাকে আমরা দুজন পর্যবেক্ষকের সাপেক্ষে সবসময় ভিন্ন হবে। সো আমি তোমাদের একটা কথা বলেছিলাম থট এক্সপেরিমেন্ট, সেটা হচ্ছিল এরকম, পৃথিবীতে থাকা কোনো ব্যক্তি যদি একটা সরল দোলকের এক্সপেরিমেন্ট করতে চায়, মানে একটা সরল দোলক আপ ডাউন কি হবে, সমান হবে, একটা সরল দোলকের আপ ডাউন কি হবে, সমান হবে। একটা কাঠামো থেকে একটা সরল দোলকের আপ ডাউন কি হবে, সমান হবে, আপ ডাউন সমান। কিন্তু খুব ভালো করে বোঝার ট্রাই করো। মনে করো পৃথিবীতে থাকা ব্যক্তির জন্য এটা 2 সেকেন্ড লাগলো, রাইট? আচ্ছা, এখন স্পেসশিপে মনে করো একটা স্পেসশিপ খুব স্পিডে মুভ করছে। স্পেসশিপে থাকা ব্যক্তি যদি এই এক্সপেরিমেন্টটা করেন, ঠিক আছে, স্পেসশিপে কোনো ব্যক্তি যদি এই এক্সপেরিমেন্টটা করেন, সেই ক্ষেত্রে কীরকম হবে, সেই ক্ষেত্রে কিন্তু টাইমটা স্লো দেখাবো। মনে করো এটা 2 সেকেন্ড লাগলে, মনে করো এই স্পেসশিপটা 1 সেকেন্ডে 50,000 কিলোমিটার বেগে চলছে, 50,000 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই টাইমটা মনে করো 1.8 সেকেন্ড লাগলো। এরপর যত স্পিডে যাবো টাইমটা ততই কী হবে, স্লো হবে। মনে করো স্পেসশিপ যদি সেকেন্ডে 1 লাখ কিলোমিটার হয়, তাহলে কিন্তু সময় পাচ্ছে 1 সেকেন্ড। মনে করো এক সময়ের জন্য এক রকম ভাবে তুমি এই এক্সপেরিমেন্টটা পাচ্ছ। অর্থাৎ আইনস্টাইনের প্রথম শিকার্য কী ছিল, ছিল এরকম যে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একই। অর্থাৎ যে কাঠামোগুলো কোনো ত্বরণ নাই, স্পিডে চলছে, সো সমবেগে চলছে বা সমতরণ, তোমার কি যে বেগে চলছে সেই বেগেই থাকবে। সো তাদের ক্ষেত্রে ফিজিক্সের লগুলো একই রকম, ফিজিক্সের লগুলো চলবে। তবে সেই ক্ষেত্রে টাইমটা ভেরি করবে, টাইমটা এক ব্যাগের জন্য এক রকমভাবে আমরা কি করব, টাইমটা ফিল করব। বাট আমরা কখনো বুঝবো না আমরা স্লো হচ্ছি বা ফাস্ট হচ্ছি। আমাদের সাথে যদি কমিউনিকেট করার সুযোগ থাকে তাদের সাথে, তাহলে কিন্তু আমরা পৃথিবীতে থেকে বুঝবো যে আমাদের পৃথিবীতে টাইম যেভাবে রান হচ্ছে, এখানে কিন্তু টাইম সেভাবে কি হচ্ছে, রান হচ্ছে না। মনে করি এটা যদি 1 সেকেন্ডে 2 লাখ কিলোমিটার বেগে যায়, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটাকে মনে করো 1 সেকেন্ড লাগলো, সেক্ষেত্রে তার জন্য একটা সরল দোলকের এক্সপেরিমেন্ট কত রাখলো, 1 সেকেন্ড লাগলো কথার কথা। তাহলে দেখো এখানে থাকা ব্যক্তি কিন্তু কখনো বুঝবে না যে টাইমটা স্লো হয়ে যাচ্ছে বা তার জন্য, কারণ দেখা যাচ্ছে এখানে বেগের সাথে শুধুমাত্র যে তার কি হচ্ছে, তার যে টাইমটা স্লো হচ্ছে এমন না, তার দেহগুড়ি থেকে শুরু করে সবকিছু কি হচ্ছে, ইভেন এমনকি আমাদের হার্টবিট থেকে শুরু করে সবকিছু কি হয়ে যায়, স্লো হয়ে যায়। তাহলে আমরা বেসিক্যালি যে কথাটা বলি, দুইটা কারণে আলোর বেগ স্লো হইতে পারে, দুইটা কারণে টাইম স্লো হয়ে যেতে পারে।
অর্থাৎ টাইম যে আমরা সংকোচন বলি, টাইম কাল দীর্ঘায়ন বলি বা টাইম ডিলেশন বলি, তাহলে আমাদের জন্য এক একজনের জন্য এক এক রকম সময় সংঘটিত হবে কোনো ঘটনা যদি আমরা এক এক বেগে সম্পন্ন করতে পারি কাজটা। যেমন পৃথিবীতে থাকা আমরা বিভিন্ন স্যাটেলাইটের সাথে যে পৃথিবীর সাথে যোগাযোগ করি, ঠিক আছে, আমরা বিভিন্ন উদ্দেশ্যে কিন্তু স্যাটেলাইট পাঠাই মহাকাশে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আইনস্টাইনের যে ইকুয়েশনটা প্রিভিয়াস লেকচার আমরা দেখাচ্ছি টি ইকুয়াল টু E0 1 - b²/c², এই ইকুয়েশন করে কিন্তু আমরা জিপিএস এর টাইম মেনটেন করি। কারণ পৃথিবীতে যেভাবে সময় রান হয়, একটা স্যাটেলাইটে কিন্তু সময় সেরকমভাবে কি হয় না, আর রান হয় না। তাহলে সেক্ষেত্রে কিন্তু টাইম গ্যাপস থাকবে, ঠিক আছে, টাইম ল্যাপস থাকবে। সো এই কারণে এই ইকুয়েশন দিয়ে এটাকে জিপিএস ব্যালেন্স করা হয়। তো আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির একটা বাস্তবসম্মত প্রমাণ হচ্ছে কি আমাদের জিপিএস সিস্টেম। তো জিপিএসে কিন্তু এই ইকুয়েশন ধরে আমরা টাইমটা কি করি মিনিমাইজ করি, বা এখন আচ্ছা ফাইন, বা টাইমটা আমরা ইউজ করি, ঠিক আছে, টাইমের সাথে ব্যালেন্স করি। ওকে ফাইন। সো আমরা তাহলে একটা প্রবলেম দেখালাম, যে একটা কন্ডিশন আমরা এখন সলভ করলাম, সেটা হচ্ছে কি এক এক ব্যাগের জন্য আমরা এক এক রকমভাবে টাইমটা ফিল করতে পারবো। অর্থাৎ তোমার একটা হচ্ছে কি আলুর ব্যাগে যতই যাবা ততই তোমার কি হয়ে যাবে, টাইমটা স্লো হয়ে যাবে। এটা নিয়ে আমি আর একটা থট এক্সপেরিমেন্ট দেখাবো নেক্সট ভিডিওতে, তোমরা দেখবা যে আমরা আলুর ব্যাগে গেলে কেন টাইমটা স্লো হয়ে যাবে বা টাইমটা কেন ফিল করতে পারবো না। ওকে, তাহলে একটা কনসেপ্ট হচ্ছে কি আমরা আলুর ব্যাগে গেলে তাহলে টাইমটা স্লো হয়ে যায়, বা এক এক ব্যাগের জন্য টাইম এক এক রকম। তাহলে দুইটা কারণে টাইম স্লো হয়ে যেতে পারে। এর মধ্যে একটা হচ্ছে কি এক এক ব্যাগে গেলে টাইম এক এক রকম বা ফিল হবে। এখন আমরা দেখাবো সেকেন্ড অপশন, সেটা হচ্ছে কি গ্র্যাভিটির কারণে কেমনে টাইম স্লো হয়ে যায়, গ্র্যাভিটির কারণে কেমনে টাইম স্লো হয়ে যায়। সো এটা বোঝার জন্য তোমাদের আমি একটা জিনিস বুঝাবো, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্র্যাভিটি জিনিসটা কি। অনেকেই বলবে গ্র্যাভিটি হচ্ছে বা মহাকর্ষটা হলো কি, অবশ্যই আমরা যেটা বলি নিউটনের সূত্র অনুসারে যে মহাবিশ্বে যে কোনো দুটি বস্তু পরস্পরকে যে বল আকর্ষণ করে সেটাই কিন্তু মহাকর্ষ। যেমন পৃথিবীর চারদিকে চাঁদ ঘুরে বা সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে, এটা অবশ্যই মহাকর্ষের সাপেক্ষে। হ্যাঁ, এখন দেখো আমি তোমাকে যদি বলি জাস্ট দুইটা মার্কারের মধ্যে যে আকর্ষণ হবে সেটা কিন্তু ব্যাখ্যা করতে পারবা, সেটা ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। অর্থাৎ তাহলে নিউটন সেক্ষেত্রে বললো যে দুইটা মার্কারের মধ্যে আকর্ষণ আর দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ হবে, সেটা অবজার্ভ করার আর যদি না যায় তাহলে সেটার মধ্যে একটা বিনিময় ঘটে। সেই বিনিময়টা হচ্ছে গ্র্যাভিটন নামক কাল্পনিককরণের কারণে মহাকর্ষটা কার্যকর। আচ্ছা ফাইন, যদি গ্র্যাভিটন নামক কাল্পনিককরণের কারণে মহাকর্ষটা কার্যকর হয়ে থাকে, সেটা আমরা অবজার্ভ করতে পারি না কেন? আমরা এখন যাব মহাকর্ষ অ্যাকচুয়ালি কীভাবে অবজার্ভ করা যায় বাস্তবসম্মতভাবে। সো আমরা নিউটনের যে বেসিক কনসেপ্ট, নিউটনের ফর্মুলা অনুসারে বা নিউটনের কনসেপ্ট অনুসারে মহাকর্ষ হচ্ছে এক ধরনের বল। তাহলে মহাকর্ষ এক ধরনের আকর্ষণধর্মী বল, তবে আইনস্টাইনের মতে মহাকর্ষ আকর্ষণধর্মী বল নয়। তাহলে মহাকর্ষটা কি বলা হচ্ছে? মহাকর্ষটা হচ্ছে কি স্থানকালের বক্রতা। স্থানকালের বক্রতাটা কি? যেমন পৃথিবীর চারদিকে সূর্য ঘুরে, পৃথিবীর চারদিকে চাঁদ ঘুরে। এখন আমি যদি বলি কিভাবে ঘুরে, ধরো একটা পাতলা চাদর তুমি যদি নাও, একটা পাতলা চাদরে পৃথিবী রাখো এবং কি রাখো, মনে একটা ভারী বস্তু একটা হালকা বস্তু রাখো, তাহলে ভারী বস্তু একটু নিচে থাকবে, হালকা বস্তু একটু উপরে থাকবে, এটা একটা বক্রতার সৃষ্টি হবে না? এই বক্রতার কারণে মূলত কি হয়, ভারী বস্তুর চারদিকে হালকা বস্তু ঘুরে। মানে যেমন দেখো এখানে তুমি দেখতেই পাচ্ছ, এখানে পৃথিবী কিন্তু এটাকে বলা হয় সময়ের চাদর বা স্পেস টাইম বা টাইম স্পেস বলা হয়। আমরা স্পেস টাইম বা টাইম স্পেস বা কার্ভেচার অফ টাইম বলো আমরা, সেটাকে একটু ব্যাখ্যা করব কিছুক্ষণ পরে। আগে দেখো এখানে এই যে সময়ের একটা পাতলা চাদর যদি না, তাহলে পৃথিবী একটু ভারী, চাঁদ একটু হালকা, তাহলে ভারী বস্তু চারদিকে হালকা বস্তু কিভাবে রোটেট করে সেটা দেখো, তখন বুঝবা যে দেখো যেমন পৃথিবীর চারদিকে চাঁদ ঘুরছে, সো স্থানকালের বক্র। তোমরা বলতে পারো যে অ্যাকচুয়ালি এটার সাথে সময়ের কি সম্পর্ক, আমরা একটু পরে যাব যে কেন টাইমটা স্লো হয়ে যাবে, কেন ব্ল্যাক হোলের কাছে গেলে আমাদের কাছে সময়টা স্লো হবে, বা ভারী কোনো নক্ষত্র বা গ্রহতে গেলে টাইমটা কেন স্লো হয়ে যাবে সেটা আমরা ব্যাখ্যা করতে চাচ্ছি। সো সেটার জন্য অবশ্যই আমাদের গ্র্যাভিটি জানতে হবে, গ্র্যাভিটি সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। আই মিন গ্র্যাভিটেশনাল ফিল্ড অ্যাকর্ডিং টু আইনস্টাইনস স্পেশাল থিওরি জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, আমরা এটার মাধ্যমে দেখলে তখন বুঝবো। আচ্ছা তাহলে দেখো পৃথিবীর চারদিকে চাঁদ কিভাবে ঘুরে সেটা দেখো, পৃথিবী যেহেতু ভারী স্থানকালের বক্রতায় তাহলে দেখো এখন আমরা আবার সূর্যের চারদিকে ঘুরে 8টা গ্রহ ঘুরি, তাহলে দেখো কিভাবে ঘুরে, কারণ সূর্যের কেন্দ্রটা সূর্য অনেক ভারী। ওকে, সো আমরা অনেকেই একটা জিনিস বুঝি না, সেটা হচ্ছে সূর্য হচ্ছে একটা স্টার, যাদের নিজস্ব আলো আছে তারা হচ্ছে স্টার। সো আমরা একটা সূর্যের চারদিকে আছি, 8টা গ্রহ ঘুরছি, তো সৌরজগৎ বলি। অ্যাকচুয়ালি সৌরজগৎ হচ্ছে পৃথিবী থেকে সূর্য দূরত্ব যত, সেটা 94 গুণ করলে যত হয় ততটুকু হচ্ছে সৌরজগৎ। এরপর আরেকটা স্টার শুরু হয়, আমাদের সূর্যের নিকটতম সূর্যের নাম হচ্ছে প্রক্সিমা সেন্টুরাই।
আলোর বেগে গেলে 4.2 ইয়ার্স লাগবে, আর সেকেন্ডে 16,000 কিলোমিটার করে গেলে 128 বছর লাগবে। তাহলে দেখো এই একটা সূর্য আমাদের পার্শ্ববর্তী নিকটতম সূর্য দেখানো হচ্ছে। দেখো সূর্য চারদিকে 8টা গ্রহ ঘুরে, আবার অনেকগুলো স্টার মিলে একটা কি করে গ্যালাক্সি গঠন করে। এই যে দেখো অনেকগুলো গ্যালাক্সি মিলে, অনেকগুলো স্টার মিলে একটা গ্যালাক্সি গঠন করে, প্রায় 800 বিলিয়ন স্টার মিলে একটা কি করে গ্যালাক্সি গঠন করে। এই যে আমাদের যে মিল্কি ওয়ে বলি, গ্যালাক্সির কেন্দ্রে কিন্তু সুপার মেসিভ ব্ল্যাক হোল থাকে, তাহলে সুপার মেসিভ ব্ল্যাক হোল থাকে। ওকে ফাইন। সো এখন এটাকে এখন আমরা এই ফ্ল্যাট চিন্তা করি, রাইট? আচ্ছা, তাহলে দেখো ঘূর্ণনের ব্যাপারটা কিন্তু চমৎকার। এইটাই আমাদের ইউনিভার্স, দৃশ্যমান ইউনিভার্স। বলে রাখা ভালো, আমাদের দৃশ্যমান ইউনিভার্স হচ্ছে 94 বিলিয়ন লাইট ইয়ার, অর্থাৎ পৃথিবী থেকে এক প্রান্ত পর্যন্ত যদি তুমি দেখতে চাও 94 তোমার কথা 47 বিলিয়ন ইয়ার্স লাগবে। তাহলে দৃশ্যমান মহাবিশ্বের ব্যাস হচ্ছে 94 বিলিয়ন লাইট ইয়ার। কিন্তু দেখো অর্থাৎ আলো 94 বিলিয়ন বছরে যেতে যতটুকু লাগে, আলো এক সেকেন্ডে কতটুকু 3 লাখ কিলোমিটার। এটাতে পৃথিবীর চারদিকে 7 বারের চেয়ে বেশি ঘোরা যাবে, ঠিক আছে? সো তাহলে দেখো আমরা যেটা বলি সেটা হচ্ছে কি, যেহেতু আলো এক সেকেন্ডে 3 লাখ কিলোমিটার যায়, তাহলে 3 × 21 প্রায় 7 বারের চেয়ে বেশি যাবে, কারণ আলো এক সেকেন্ডে 3 লাখ কিলোমিটার যায় আর পৃথিবীর ব্যাসার্ধ 41,000 কিলোমিটার। সো প্রায় 4 × 7 = 28, 7 বারের চেয়ে বেশি যেতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা এই যে দৃশ্যমান মহাবিশ্ব বলি, তাহলে দেখো এখন আমরা যেটা বলি, তাহলে এই গ্রহের, তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, গ্রহের চারদিকে উপগ্রহ ঘুরে বা নক্ষত্রের চারদিকে গ্রহ ঘুরে বা একটা গ্যালাক্সির সাপেক্ষে স্টারগুলো ঘুরে, তাহলে এই ঘূর্ণনের ব্যাপারটা কিভাবে ব্যাখ্যা করে? আইনস্টাইন বলেছে এটা সম্পূর্ণ হচ্ছে কি স্থানকালের বক্রতা, স্থানকালের বক্রতা, মহাকর্ষকে ব্যাখ্যা করতে হলে। এখন আইনস্টাইন কি রাইট ছিল? আইনস্টাইন কি রাইট ছিল? সেটা আরেকটা এক্সপেরিমেন্ট আছে, দুটো এক্সপেরিমেন্ট দিয়ে আমরা আইনস্টাইনকে রাইট করব। একটা হচ্ছে বুধ গ্রহের ঘূর্ণন, আর একটা হচ্ছে তোমার একটা হচ্ছে কি অ্যাপারেন্ট পজিশন অফ স্টার, রিয়েল পজিশন অফ স্টার। এই দুটো জিনিসের মাধ্যমে আমরা বুঝবো যে আইনস্টাইন কি ছিল, রাইট ছিল। সেই জিনিসটা হচ্ছে এরকম যে বুধ শুক্র পৃথিবী, তোমরা পরে আসছো, বুধ গ্রহ হচ্ছে সূর্য সবচেয়ে কাছে। বুধ গ্রহ সূর্যকে কেন্দ্র করে কিভাবে ঘুরে সেটা কিন্তু নিউটন ব্যাখ্যা করতে পারে না। নিউটনের যেটা আমরা গ্রেভিটি বলি বা গ্রেভিটেশনাল ফর্মুলা যেটা বলি সেটা দিয়ে ব্যাখ্যা করা যায় না। বাট আইনস্টাইনের যে স্থানকালের বক্রতা, যে ভারী বস্তু চারদিকে হালকা বস্তু কিভাবে ঘুরবে বক্রতার কারণে, সেটা দিয়ে কিন্তু এটা ইজিলি ব্যাখ্যা করতে পারে। কারণ বুধ গ্রহের ক্ষেত্রে যে বিষয়টা হয়, বারবার এটা কি হয়, চেঞ্জ হয়। এই যে মোটামুটি এরকম সূর্য চারদিকে বুধ গ্রহ বারবার কি হয়, ডিরেকশন কি হয়, চেঞ্জ হয়। মামা এরকম যে মামা তুমি আসো না, আমি যাবো না, আমি পাশ কাটিয়ে যাব, হ্যাঁ, বারবার এটা কি হয়, রিং এর মতো কি হয়, চেঞ্জ হয়, এলিপ্টিক্যাল পাথে চেঞ্জ হয়। অবশ্যই এলিপ্টিক্যাল পাথ হবে অ্যাকর্ডিং টু কেপলারস ল, বাট এটা বারবার ডিরেকশন কি হয়, চেঞ্জ হয়। তাহলে জেনারেল থিওরি অফ রিলেটিভিটির যে ফিল্ড ইকুয়েশন, এটা দিয়ে আমরা কিন্তু এটা ইজিলি ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ এই যে বক্রতার কারণে যেটা ঘটে, অর্থাৎ আইনস্টাইনের যে বক্রতা দিয়ে যে ক্যালকুলেশন, সেটা দিয়ে এটা ইজিলি ব্যাখ্যা করা যায়। আর একটা ইকুয়েশন সেটা হচ্ছে, আর একটা বিষয় সেটা হচ্ছে কি, একদম সূর্যগ্রহণের সময় কিন্তু এটার আর্থার এডিংটন উনি প্রথমে এই ঘটনাটা ব্যাখ্যা করেন। সেটা হচ্ছে কি আইনস্টাইনের যে স্পেশাল থিওরি জেনারেল থিওরি অফ রিলেটিভিটির যে গ্রেভিটি নিয়ে কথা বলছেন, সেটা হচ্ছে কি ওনার মতে যেহেতু ভারী বস্তুর চারদিকে হালকা বস্তু ঘুরে, সো সময়ের বক্রতার কারণে আমরা কোনো স্টারকে রিয়েল পজিশনে দেখবো না, কোনো স্টারকে রিয়েল পজিশনে দেখবো না। অ্যাকচুয়াল পজিশন যদি দেখানো হয় আমরা দেখবো এরকম, মানে তুমি যদি জাস্ট দেখো এই যে স্থানকালের বক্রতার কারণে আমরা কোনো স্টারকে রিয়েল পজিশনে দেখবো না। মনে করো এটা যদি সূর্য হয়, আমরা যদি পৃথিবী হয়, পৃথিবী থেকে যদি আমরা পৃথিবী থেকে কোনো স্টারকে যদি অবজার্ভ করি, তাহলে কিন্তু এই যে আমরা অবজার্ভড স্টার মানে এরকম এখানে দেখবো, কিন্তু রিয়েল স্টার কিন্তু এখানে জাস্ট সময়ের বক্রতার কারণে এটা কি বেঁকে যায়। এবং এই এক্সপেরিমেন্টটাকে প্রমাণ করেন 1921 সালের দিকে এটা প্রমাণিত হয়। এই যে খেয়াল করো 1921 সালে এটা প্রমাণিত হয় যে এই যে আমি তোমাদের দেখাই, এটা খুবই চমৎকার একটা ব্যাপার। এই যে চন্দ্রগ্রহণের সময় এক্সপেরিমেন্টে ব্যাখ্যা করেন, এই যে দেখো একদম পূর্ণ যখন সূর্যগ্রহণ হয়, পূর্ণ সূর্যগ্রহণের সময় তারা দেখা যাচ্ছে যে আইনস্টাইন যেটা বলছিল যে আমরা কোনো স্টারকে রিয়েল পজিশনে দেখি না, এটা চমৎকারভাবে প্রমাণিত হয়। এই যে অ্যাকচুয়াল পজিশন এখানে, বাট আমরা দেখি স্টারকে কোথায়, এই জায়গায় খেয়াল করে, এই জায়গায় আমরা দেখি এটাকে অ্যাপারেন্ট পজিশন। সো এই রিয়েল পজিশনে কখনো দেখি না, আমরা অ্যাপারেন্ট পজিশনে দেখি, মানে এরকম স্থানকালের বক্রতার কারণে এই যে আলো এতদিন বসে থাকলে আলোটা সরল পথে যায়, এখন আমরা দেখবো আলোটা বাঁকা পথে যায়। আলোটা বাঁকা পথে যায় কেন? তাহলে সেটা হচ্ছে কি ওই স্থানকালের বক্রতার কারণে, স্থানকালের বক্রতার কারণে। ওকে ফাইন। তাহলে দুটো জিনিস নিয়ে আমরা জিনিস দেখালাম, সেটা হচ্ছে কি তাহলে আইনস্টাইন গ্র্যাভিটি এবং নিউটনের গ্র্যাভিটি কিন্তু কি নয়, এক নয়। আইনস্টাইন গ্র্যাভিটি এবং নিউটনের গ্র্যাভিটি এক নয়। যে আমরা যেটা বলি সেটা হচ্ছে কি নিউটনের গ্র্যাভিটি বলে ভারী বস্তু এবং হালকা বস্তু পরস্পরকে আকর্ষণ করে, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে। তবে আইনস্টাইন যেটা বললো সেটা হচ্ছে কি
গ্রেভিটি কিন্তু কি নয়, একটা আকর্ষণধর্মী বল নয়। গ্রেভিটি হচ্ছে স্থানকালের বক্রতার রেজাল্ট, স্থানকালের বক্রতার রেজাল্ট। সো তাহলে নিউটনের যে বেসিক ফর্মুলা সেটা দিয়ে আমরা মনে করো যে আকর্ষণধর্মী যে ব্যাপারটা, আইনস্টাইন কিন্তু সেরকমভাবে ব্যাখ্যা করেন না। এটাকে আমি আরো একভাবে একটু করে দেখাই, সেটা হচ্ছে কি আরো কিছু যদি আমি দেখাই এরকম যে দেখো এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে কি জন হুইলারের একটা বিখ্যাত উক্তি আছে, সেটা হচ্ছে কি স্পেস টাইম টেলস ম্যাটার হাউ টু মুভ, স্পেস টাইম টেলস ম্যাটার হাউ টু মুভ। মানে স্পেস টাইম যে সময়ের বক্রতা সেটা কি নির্দেশ করে, বস্তুকে নির্দেশ করে কিভাবে মুভ করবা। আর ম্যাটার টেলস স্পেস টাইম হাউ টু কার্ভ, ম্যাটার কিভাবে নির্দেশ করে, বলা হচ্ছে কি কিভাবে তুমি কার্ভ পাবা, ভারী বস্তুর জন্য বেশি কার্ভ হবে, হালকা বস্তুর জন্য কম কার্ভ হবে, এটা নির্দেশ করে। সো এই একটা লাইনের মাধ্যমে কিন্তু আমরা নিউটনিয়ান গ্র্যাভিটি এবং আইনস্টাইন গ্র্যাভিটিকে বুঝতে পারি। সো এটার মাধ্যমে আমরা দেখি যে দেখো সূর্যের চারদিকে যে পৃথিবী ঘুরে বা গ্যালাক্সিগুলোকে চারদিকে যে সূর্যগুলো ঘুরে বা স্টারগুলো ঘুরে, এটার ব্যাখ্যার হোলোগ্রাফিক যে চিত্রটা দেখাই আমরা, অ্যাকচুয়ালি এটা কিন্তু রাইট নয়। মূলত এই ধরনের বক্রতার কারণেই কিন্তু কি হয়, ভারী বস্তুর চারদিকে হালকা বস্তুগুলো ঘুরে। তাহলে এখন ঘুরলে কি হয়, একটা বক্রতা সৃষ্টি হচ্ছে না। সো বক্রতার ক্ষেত্রে কিন্তু আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিস একটু পরে একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে এরকম। তাহলে এই যে সময়ের বক্রতা, এই বক্রতলের কারণে কিন্তু ভারী বস্তুর চারদিকে হালকা বস্তু ঘুরে, বক্রতলের কারণেই হালকা বস্তু ভারী বস্তুর চারদিকে কি ঘুরে। তাহলে এখন ঘুরলে কি এটা 3D ক্ষেত্রে 3D যদি দেখাতে চাও তাহলে কিন্তু এরকম ঘটবে। এর আগে দেখাচ্ছিলাম আমরা 2D, এটা হচ্ছে 3D কনফিগারেশন, তখন কিন্তু আমরা মোটামুটি ত্রিমাত্রিকভাবে দেখতে গেলে এভাবে করে ঘুরি। আচ্ছা, সো তাহলে দেখো এখন টাইম কেন স্লো হয়, প্রশ্ন হচ্ছে এটা। তোমরা না হয় বুঝলা যে তোমরা অনেকে জানে কিনা জানি না, আমি তোমাদের বলি। সেটা হচ্ছে পৃথিবীতে যে কোনো দুটি স্থান থেকে যদি সোজা দূরত্ব নেওয়া হয় সেটা কিন্তু সবসময় দূরে, বাঁকা দূরত্বটা কাছে। না হয় তুমি একটা বল নিয়ে কাজ করতে পারো, একটা বলের এক প্রান্ত থেকে আর প্রান্ত ছিদ্র করে দেখো, তাহলে এরকম মানে এই পথটা কিন্তু দূরে, কিন্তু কার পথটা কিন্তু কম। এই কারণে জাপান থেকে যখন অস্ট্রেলিয়া যাওয়া হয় বা জাপান থেকে যখন ইউএসএ যাওয়া হয় তখন বাঁকা পথে যাওয়া হয়, সোজা পথে যাওয়া হয় না। বাঁকা পথটা সবচেয়ে কাছে, সোজা পথটা দূরে। এই যে তাহলে দেখো বাঁকা পথ, যেহেতু দেখো বক্রতার কারণে আলোটা বেঁকে যায়, তাহলে আলোকে দূরের পথ অতিক্রম করতে হয়। এই যে দেখো আলো যখন এই পথ অতিক্রম করবে, মানে দূরবর্তী কার পথ অতিক্রম করলে আলোকে কি লাগে, বেশি সময় লাগে। সো দেখো যেহেতু দূরত্বটা বেশি, তাহলে টাইমটা কি হয়ে যাবে, স্লো হয়ে যাবে। দূরত্বটা বেশি তাহলে কি হয়ে যাবে, টাইমটা স্লো হয়ে যাবে। এই এক্সপেরিমেন্টটা হচ্ছে ব্যাপার যে কেন টাইম স্লো হবে, কেন টাইম স্লো হবে। তাহলে যেহেতু দেখো আলোকে যদি দীর্ঘ পথ অতিক্রম করতে হয়, তাহলে আলোর বেগে ধ্রুবতা নীতি বজায় রাখার জন্য, আলোর বেগে ধ্রুবতা নীতি বজায় রাখার জন্য দেখো শর্টেস্ট টাইম ইজ নট স্ট্রেট না। আচ্ছা, তাহলে বলো এক্ষেত্রে যদি বেশি পথ অতিক্রম করতে হবে তাহলে টাইমটা একটু কি হয়ে যায়, স্লো হয়ে যায়। এই যে দেখ স্থানকালের বক্রতার কারণেই কিন্তু কি হয়, আমাদের ভারী বস্তু চারদিকে হালকা বস্তু ঘুরে। বা এই যে দেখো বোথ লাইট বিমস ট্রাভেল এট দ্য সেম স্পিড, দুইটাতে কিন্তু কি হয়, সোজা পথ বলো বা বাঁকা পথ বলো, দুইটাতে কিন্তু সেম স্পিডে আলো যাবে, আলোর বেগ কিন্তু পরিবর্তন হবে না। আলোর বেগ পরিবর্তন হওয়ার কোনো কি নেই, সুযোগ নেই। তাহলে সোজা পথে যাও বা বাঁকা পথে যাও, সোজা পথ দূরে, দাঁড়া দেখো খুব ভালো করে বোঝা ট্রাই করো। তাহলে সোজা পথে গেলে, সোজা পথে যদি যেতে চাও বেশি দূরত্ব অতিক্রম করতে হবে, মানে বেশি সময় লাগবে। কিন্তু বাঁকা পথে, এরকম বাঁকা পথে যদি আলো যায় তাহলে তার জন্য কিন্তু সময় কম লাগবে, কারণ বাঁকা পথটা কম দূরত্ব। তাহলে দেখো বাঁকা পথটা, আমি আবার বলছি বাঁকা পথটা যেহেতু স্থানকালের কারণে, খুব ভালো করে বোঝা ট্রাই করো। আমি মেইন ইম্পর্টেন্ট যে লাইনটা সেটা হচ্ছে কি, যেহেতু স্থানকালের কারণে, টাইম স্পেসের কারণে, ধরো এখানে পৃথিবীতে যেরকম বক্রতা সৃষ্টি করে, সূর্য আরও বেশি বক্রতা সৃষ্টি করবে, ব্ল্যাক হোল আরও বেশি বক্রতা সৃষ্টি করবে। তোমরা জানো কিনা জানি না, একটা নিউট্রন স্টার বাট ব্ল্যাক হোল দুইটা এক্সপেরিমেন্ট আমি বলছি। ব্ল্যাক হোলে পরিণত হওয়ার আগে একটা স্টারের যখন জ্বালানি শেষ হয়ে যায় সুপারনোভার পরে, যে ঘটনা ঘটে সেটা হচ্ছে কি নিউট্রন স্টারে পরিণত হয়। তোমরা 1 চামচ নিউট্রন স্টারের বর হচ্ছে পৃথিবীর বর হচ্ছে অনেক বেশি, পৃথিবীর বর হচ্ছে অনেক বেশি। 1 চামচ নিউট্রন স্টারের বর, নিউট্রন স্টার কি ব্ল্যাক হোলে পরিণত হওয়ার আগে অবস্থা, স্টারের আমরা ব্ল্যাক হোলে পরিণত হওয়ার আগের অবস্থা বুঝি। তো একটা নিউট্রন স্টারের সামান্য পরিমাণ ভর, 1 চামচ ভর হচ্ছে পৃথিবীর ভর হচ্ছে বেশি। তাহলে দেখো তাহলে আমরা একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে দেখলাম যে গ্রেভিটিটা হচ্ছে কি স্থানকালের রেজাল্ট। তাহলে স্থানকালের রেজাল্ট হলে এখন যত বেশি এরকম বক্রতা সৃষ্টি করবে তত সুবিধাটা কি, বলা হচ্ছে যেহেতু এই যে কার পথটা সবচেয়ে কম দূরত্ব, তাহলে আলো কম দূরত্ব অতিক্রম করবে, মানে হচ্ছে কি টাইম সেই ক্ষেত্রে কিন্তু কম লাগবে, টাইম স্লো হয়ে যাবে। স্ট্রেটে টাইম বেশি লাগে, স্ট্রেট দূরত্ব বেশি, স্ট্রেট দূরত্ব টাইম বেশি লাগে,
কিন্তু এখানে কি হবে, টাইম কম লাগবে। এই কারণে দেখো ব্ল্যাক হোলের আশপাশে যদি তুমি যদি 1 সেকেন্ড থাকতে পারো তাহলে পৃথিবীতে সেটা কয়েক বছর চলে যাবে। হ্যাঁ, তাহলে দেখো যত বেশি যাবে এই জিনিসটাই আমাদের দরকার। সো মোটামুটি আমরা এভাবে করে স্থানকালের বক্রতা ওই জিনিসটা আমরা একটু দেখবো, সেটা একটু খেয়াল করো, এই জিনিসটা দেখবো একটু। এই যে দেখো ফিল্ড ইকুয়েশন দেখাইলে আপনি অ্যাকচুয়ালি আমরা ফিল্ড ইকুয়েশন নিয়ে কাজ করবো না, ওকে ফাইন, এই জিনিসটাই আমি আবার দেখাচ্ছি। আচ্ছা, এই যে দেখো স্পিড ইকুয়াল ডিস্টেন্স বাই টাইম, তাহলে দেখো টাইম কম লাগা মানে হচ্ছে স্পিড বেশি হওয়া। তো এখানে যেহেতু আলোর ব্যাগটা সেম, আলোর ব্যাগটা যদি সেম, তাহলে দেখো আমরা এখান থেকে যে জিনিসটা বলি সেটা হচ্ছে যেহেতু কম পথে আমরা কি লাগবো, খুব ভালো করে খেয়াল করো, এই জায়গায় একটু খেয়াল করো, বা ডিস্টেন্স হিয়ার ইজ লঙ্গার দেন ডিস্টেন্স দেয়ার, তাহলে দেখো এই পথের ডিস্টেন্সটা কিন্তু কম, কিন্তু সোজা ডিস্টেন্সটা বেশি। তাহলে সোজা ডিস্টেন্স বেশি মানে হচ্ছে কি সময় বেশি লাগবে, ডিস্টেন্স বেশি হলে সময় বেশি লাগবে। সো আমরা যেটা বলি সেটা হচ্ছে কি ওই যে কনস্ট্যান্ট। সো আমরা যেটা বলি, হ্যাঁ আচ্ছা ফাইন, তাহলে আমরা দুইটা জিনিস একসাথে ক্লিয়ার করে দিলাম। একটা হচ্ছে কি দুইটা কারণে টাইম স্লো হতে পারে, একটা হচ্ছে কি আমাদের অবশ্যই সেটা হচ্ছে কি সময়ের ব্যাগের কারণে, আর একটা হচ্ছে গ্র্যাভিটির কারণে। ব্যাগের কারণে টাইমটা স্লো হয়ে যায়, এবং আরেকটা হচ্ছে কি গ্র্যাভিটির কারণে, কারণ গ্র্যাভিটির কারণে বেশি বক্রতা সৃষ্টি করবে। তো বেশি বক্রতা সৃষ্টি করা মানে হচ্ছে কি কম দূরত্ব দিক, যত আরও কম টাইমটা কম লাগা। সো যত টাইম কম লাগবে টাইম তত স্লো হয়ে যাবে। আমরা স্পেসশিপে যে কাজটা করি সেটা হচ্ছে কি এই যে আমরা যে স্যাটেলাইটে দিয়ে যে সময়গুলো বের করি বা জিপিএস সিস্টেম বের করি, সেখানে যে জিনিসটা ঘটে সেখানে মূলত আমাদের পৃথিবীতে সময় আর এখানে সময় এক নয়। তাহলে আমরা আইনস্টাইনের যে ইকুয়েশন টি ইকুয়াল টি নট বাই 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা দিয়ে আমরা ব্যালেন্স করি। ঠিক আছে, তাহলে দুইটা কারণে টাইম স্লো হয় আমি দেখালাম। একটা হচ্ছে কি অবশ্যই আলোর বেগের কারণে, যত বেশি যাবা স্পিডে যাবা টাইম তত স্লো হয়ে যাবে। আর একটা কারণ হচ্ছে কি অবশ্যই সেটা হচ্ছে কি গ্র্যাভিটির কারণে, কারণ গ্র্যাভিটি যত বেশি স্ট্রং গ্র্যাভিটেশনাল ফিল্ড ক্রিয়েট করবে। সো এখানে দুইটা জিনিস আমি বলা ভালো, সেটা হচ্ছে কি একটা হচ্ছে কি দুটো আমি এক্সেপশনাল জিনিস বলছি, সেটা হচ্ছে কি একটা হচ্ছে আমরা ব্ল্যাক হোলের যদি কখনো কারো যদি ব্ল্যাক হোলে যাওয়ার সৌভাগ্য হয় বা দুর্ভাগ্য হয়, যেটাই বলো না কেন, সেক্ষেত্রে কিন্তু মানুষ ফুল বডি দেখবে, মানে বডির পেছন অংশ দেখবে। মানে আমি তোমাদের যদি বলি যে এরকম কেউ যদি ব্ল্যাক হোলের আশেপাশে যায়, আমরা কিন্তু শরীরের পেছন অংশ দেখি না, কিন্তু কেউ যদি ব্ল্যাক হোলের আশেপাশে যায়, এখানে আলো এত তীব্র বেগে ভাগ খায় যে তুমি ফুল বডি দেখতে পারবা। এটা একটা এক্সেপশনাল কথা। আর দ্বিতীয় এক্সেপশনাল কথা হচ্ছে সেটা যে যেহেতু টাইমটা স্লো হয়ে যাচ্ছে, সেটা কিন্তু তোমার বোঝার কোনো কি নাই, সুযোগ নাই। সো এক এক সময় এক এক রকমভাবে কী হবে, প্রবাহিত হবে। জগতে কখনো দুটি জায়গায় সময় একরকমভাবে প্রবাহিত হয় না। তাহলে দুইটা কারণে, একটা হচ্ছে কি যত স্পিডে যাবা টাইম ততই স্লো হয়ে যাবে, বাট স্লো হচ্ছে সেটা তোমার বোঝার কোনো সুযোগ নাই। আর একটা বিষয় হচ্ছে কি গ্র্যাভিটির কারণে, যত বেশি স্ট্রং গ্র্যাভিটেশনাল ফিল্ড ক্রিয়েট করবে তত টাইমটা কী হয়ে যাবে, স্লো হয়ে যাবে, টাইমটা ততই স্লো হয়ে যাবে। সো এই লেকচারটা ছিল একদম টোটালি ডিফারেন্ট একটা লেকচার। সো বলতে পারো থিওরিটিক্যাল লেকচার, দেখলে ভালো লাগলে জানিয়ে দিও সবাইকে। ঠিক আছে, আর ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।